অবস্থান বজায় রেখেছিল, কিন্তু একটি সাবজেক্টের কারণেই রাজশাহী শিক্ষা বোর্ডে ২৯,০০০-এরও বেশি শিক্ষার্থী ফেল করেছে। এই যে ফলাফল বিপর্যয়ের কারণটা আসলে কি, এই বিষয়ে কথা বলার জন্য অনুরোধ জানাবো মোহাম্মদ জাহিদুর রহমান। রহিম, থ্যাংক ইউ আপনাকে। আসলে গতানুগতিকভাবে আমরা যদি লক্ষ্য করি তাহলে গতবার হচ্ছে আমাদের পাশের হার কমেছে মাত্র ৫, এবং এবার একটা বোর্ড আমাদের চেয়ে বেশি পেয়েছে। আমরা হলাম ৭১, জেনারেল বোর্ডের কথা বলছি, অন্য বোর্ড ৭২। এখানে একটা সমস্যা হচ্ছে ইংরেজি বিষয়টা নিয়ে। ইংরেজি বিষয়ে আমাদের মোট ফেল করেছে, মোট যে পরীক্ষার্থী এর মধ্যে ২৫.০৯, প্রায় ২৯,০০০-এর মতো শিক্ষার্থী। আসলে এই বিষয়ে মূল কারণ হলো যে আমাদের উত্তরবঙ্গের ছেলেমেয়েরা যারা উত্তরবঙ্গে পড়াশোনা করে এরা জন্মগতভাবেই ইংরেজিতে দুর্বল। ইংরেজি দেখে ভয় করে, এরা ইংরেজির ধারে কাছে যায় না। আর আরেকটা সমস্যা হলো, আসলে শিক্ষকেরা তো জাতির মেরুদণ্ড, জাতির বিবেক আমরা বলি, কিন্তু অনেক শিক্ষককে আমরা দেখতে পাই যে তারা ক্লাসে পাঠদানের পরিবর্তে তারা মনে করে যে ছাত্র এবং ছাত্রীকে যদি আমরা ইয়েতে করি, প্রাইভেটে মানে উদ্বুদ্ধ করি বেশি, তাহলে তারা প্রাইভেটে আসবে। এই জন্য ক্লাসে অনেক টিচারই আছে যারা পাঠদান থেকে বিরত। আপনি যেটা বললেন যে আমাদের ইংরেজি বিহিত দীর্ঘদিন ধরে আছে, তারপরে এই সমস্যাটা সমাধানের জন্য শিক্ষা বোর্ডের কর্তৃক কোনো ধরনের তাদেরকে বিশ্ববিদ্যালয় যারা স্কুলে যারা কলেজে যারা শিক্ষক আছেন তাদেরকে কোনো নির্দেশনা দেওয়া হয়েছিল না? তারা এই বিষয়টা সেভাবেই করে যে গতানুগতিক প্রভাবে চলছে সেভাবেই করে চালিয়ে আসছে? আসলে গতানুগতিকভাবেই চলছে। এই প্রসঙ্গে আমি আপনাদেরকে বলি, আমাদের বোর্ডের প্রফেসর এস.এম.এ হুরায়রা সাহেব যখন পরীক্ষা নিয়ন্ত্রক মহোদয় ছিলেন, তিনি একটা পদ্ধতি চালু করেছিলেন। সেই পদ্ধতি অনুযায়ী হলো ক্লাসের যে শিক্ষকগুলো প্রশ্ন করবে তাদেরকে সেসিভ ট্রেনিং দেবে, মাস্টার ট্রেনার হবে। মাস্টার ট্রেনার হলেই শুধুমাত্র আমরা তাদেরকে প্রশ্ন প্রণয়নের ক্ষেত্রে দায়িত্ব দেব। আর আগে যেটা সিস্টেম ছিল যে আমাদের রাজশাহী বোর্ডের প্রশ্ন আমরা বিভিন্ন রাজশাহীর বাইরে যে বোর্ডগুলো আছে সেখান থেকে প্রশ্ন শিক্ষককে ডাকবো, তারা মডারেশন করবে। কিন্তু এখন একটু পদ্ধতিগত চেঞ্জ হয়েছে। যেমন রাজশাহী বোর্ডে প্রশ্ন তৈরি হলো, ঢাকা বোর্ডে এইভাবে প্রশ্ন তৈরি হলো, কুমিল্লা বোর্ডে প্রশ্ন তৈরি হলো। জেনারেল যে ১০ বোর্ড আছে এই ১০ বোর্ড প্রশ্ন তৈরি করে। এই প্রশ্ন তৈরির পরে এই প্রশ্নগুলো লটারির মাধ্যমে ঢাকা থেকে বিজি প্রেসে যে নির্ধারণ হয় যে কোন বোর্ড কোন মানে এই যে নতুন যে নিয়মের কথা বলেন, এই নিয়মটি কত সাল থেকে প্রযোজ্য হয়েছে? ২০১৭ না এর আগ থেকে এটা চলে আসছে? ১ বছর আগে থেকে শুরু হয়েছে, ১-২ বছর আগে এটা আমাদের চালু হয়েছে। কিন্তু আমরা দেখলাম যে ১৬ সালের কথা বলি বা ১৫ সালে বলি, সে এইভাবে করে ফলাফল বিপর্যয় আমরা দেখিনি। যদিও সংখ্যাটা কম, তো কারণটা আসলে কি? এখানে মেন কারণটা কি যে আপনারা পরীক্ষা নিয়ন্ত্রণ যে পদ্ধতি বা পরীক্ষা যে খাতা দেখেন, খাতা মূল্যায়ন পদ্ধতির স্বচ্ছতা ১০০% আছে। এর আগে কি ছিল? এর চেয়ে কি আপনারা আরো নিখুঁত করার চেষ্টা করেছেন? আসলে কি কারণে এই বিষয়টা সামনে আসছে? আসলে এই বিষয়টা আমাদের মাননীয় চেয়ারম্যান মহোদয় এবং পরীক্ষা নিয়ন্ত্রক মহোদয় ইনারা এই ইংরেজিতে বিপর্যয় নিয়ে একটা মনিটরিং করার চেষ্টা করছেন যে আসলে কেন ইংরেজিতে বিপর্যয় হলো। আর আরেকটা সমস্যা হলো, গ্রামগঞ্জে যে কলেজগুলো আছে সেখানে আসলে পাঠ দেওয়ার মতো যোগ্য ইংরেজি শিক্ষক এখন নাই। এমন অনেক প্রতিষ্ঠান আছে যেখানে ইংরেজি শিক্ষকই নাই, অন্য এক জায়গাতে শিক্ষক এনে তাদেরকে পাঠদানের ব্যবস্থা করা হয়। এটা আসলে আমাদের বড় একটা সমস্যা হয়ে দেখা দিয়েছে। এরপরে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে বোর্ড কর্তৃপক্ষ এ ব্যাপারে মনিটরিং করবে। সরকারের কাছে আমার যেটা মানে সরকারের উদ্দেশ্যে বলতে চাই, সারা বাংলাদেশে বিশেষ করে সৃজনশীল যে সাবজেক্টগুলো আছে, আমাদের বোর্ডে সৃজনশীল বিপর্যয় না হলেও অন্যান্য বোর্ডে শিক্ষা বোর্ডে সৃজনশীল নিয়ে বিপর্যয় আছে। সৃজনশীলের শিক্ষকদেরকে আসলে যথাযথভাবে ট্রেনিং দেওয়া উচিত। আমরা যেই শিক্ষকগুলো পাঠদান দিয়ে থাকে, সাধারণত আমরা জিনিস লক্ষ্য করছি যে এই শিক্ষকরা যথাযথভাবে সৃজনশীলের সম্বন্ধে তাদের ধারণাই নাই পরিপূর্ণভাবে, তারা ছাত্রছাত্রীকে কী শিখাবে। আর এবারের আমরা যেটা ব্যক্তিগতভাবে মনে করছি ইংরেজিতে বিপর্যয়ের মূল কারণ হলো যে যেই বোর্ডের মডারেশনের আমরা প্রশ্ন নিয়েছিলাম,
প্রশ্নটা অনেক হার্ড হয়েছে, আমাদের রাজশাহী বোর্ডের ছাত্রছাত্রীর জন্য হার্ড হয়েছে। যেটা বললেন যে আসলে প্রশ্নপত্রটা আগের চেয়ে অন্যান্য জায়গা থেকে তুলনামূলকভাবে কঠিন হয়েছে, কিন্তু একটা বিষয় অনেকে অভিমত প্রকাশ করেছেন যে আসলে খাতা মূল্যায়নের ক্ষেত্রে এক সময় এক ধরনের ছাড় দেওয়ার মন মানসিকতা রাজশাহী শিক্ষা বোর্ডের ছিল, সেই ধারা থেকে বেরিয়ে আসার কারণে যে সত্যটা আসলে চাপা ছিল সেই সত্যটা সামনে এসেছে। না, ছাড় দেওয়ার মন মানসিকতা ছিল না। আমরা যে জিনিসটা বলেছি প্রান্তিক নাম্বার দেওয়া যাবে না, এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার, একটা ছেলে 13তে পাশ করবে, ঠিক আছে, অনেক শিক্ষক আছে 12 দিয়ে দেয়, আমরা বলেছি আপনি 12 দিবেন না, ও যদি প্রাপ্য 10 হয়, কিন্তু 10 আমরা দিবেন। আপনিও বোধহয় গণমাধ্যমে একটা হলো ভাইরাল হয়েছিল একটা বিষয়, দ্য কাউ রচনার ক্ষেত্রে একজন শিক্ষার্থী 4-5 লাইন লিখছে, সেখানে দ্য কাউ ইজ এ জেন্টেল প্রাণী, মানে এই ধরনের খাতায় 4-5টা লাইন করাতে তার 15 মার্কের ভিতর 14 মার্ক দেওয়া হচ্ছে। এই ধরনের আমরা ফেসবুকে গণমাধ্যমের যুগে আমাদের সামনে বিষয়গুলো না আসে, এটা তো উল্লেখ যাওয়া বোঝা যাচ্ছে না এটা রাজশাহী শিক্ষা বোর্ড না অন্যান্য শিক্ষা বোর্ড, কিন্তু ঘটনা ঘটেছে বলে আমার ব্যক্তিগতভাবে এখনো জানা আমি বলছি অন্যান্য জায়গায় শব্দ একটা সারা বাংলাদেশের একটা চিত্র যেহেতু বহন করে, এই জায়গা থেকে কি শিক্ষা বোর্ডগুলো অনেক বেশি উদার হস্তে মার্কিং করে না, এখানে কি ধরনের উদার হস্তে মার্কিং করার কোনো অবকাশই নাই। কারণ সৃজনশীলের ক্ষেত্রে যেমন আছে যে নাম্বার তাদেরকে যেভাবে নাম্বার দেবে, ইংরেজির ক্ষেত্রে একই জিনিস প্রযোজ্য আছে। আমি যেটা ইতিপূর্বে বলছিলাম যে আমাদের ইতিপূর্বে যিনি প্রফেসর হুরায়রা স্যার ছিলেন, উনি একটা পদ্ধতি তৈরি করে দিয়ে গেছিলেন এবং ওই পদ্ধতি গতানুগতিকভাবে চলছিল। আপনি শুরুতে একটা কথা বললেন যে আমাদের উত্তরবঙ্গের ক্ষেত্রে মানুষদের ইংরেজি ভীতি অনেক আগ থেকেই আছে, এই জায়গা আর আমাদের তথ্য প্রযুক্তির যুগে আসার জন্য যে প্রযুক্তি বিষয়টা সংযুক্ত করা হয়েছে, এই দুইটা বিষয় সারা বাংলাদেশে ফলাফল বিপর্যয় বা ফেলের কারণ হিসাবে উল্লেখ করা হচ্ছে। এই জায়গার উত্তরণের জন্য কি ধরনের উদ্যোগ আসলে নিতে পারেন এবং সেই উদ্যোগের পাশে রাজশাহী শিক্ষা বোর্ডের কিভাবে করে পাশে থাকার সুযোগ আছে? আমি ব্যক্তিগতভাবে মনে করি সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয়, সচিব মহোদয়, তারা তো নির্দেশনা দিবেন। বোর্ডের ক্ষেত্রে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে চেয়ারম্যান মহোদয় একটা কমিটি গঠন করবেন এবং কমিটি গঠন করে কোন কোন প্রতিষ্ঠানে আমাদের ইংরেজি বিষয় বেশি খারাপ করেছে বা কোন কোন কেন্দ্রে বেশি খারাপ করেছে, এই জিনিসগুলো চিহ্নিত করে আমাদের আসলে সেই শিক্ষকদেরকে রাজশাহী শিক্ষা বোর্ডে একটা ট্রেনিংয়ের ব্যবস্থা করা উচিত বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। চেয়ারম্যান মহোদয় এটা মাথায় রেখেছেন এবং তিনি চেষ্টা করছেন যে আগামীতে কিভাবে সেমিনার বা সিম্পোজিয়াম করে শিক্ষকদেরকে এইসব কাজে আরেকটু বেশি উদ্বুদ্ধ করা যায়, শিক্ষকদেরকে কিভাবে প্রশ্ন প্রণয়ন করতে হবে, কিভাবে প্রশ্নের অ্যান্সার দিতে হবে, শ্রেণীকক্ষে কিভাবে পাঠদান করবে, এই বিষয়ে আসলে একটু ট্রেন আপ করা দরকার শিক্ষকদেরকে। যদিও আমাদের শিক্ষকরা প্রচুর জ্ঞান আছে, এরপরেও আমরা যেমন ছোট থাকতে আমরা যেটা দেখতাম যে আমাদেরকে যে শিক্ষক পড়াতো সেই কিন্তু বাড়িতে পড়ে আসতো, পড়ে এসে পড়াতো, কিন্তু এখন তো সেই জিনিসটা আর হয় না। আর ম্যাক্সিমাম শিক্ষকই আমি মনে করি যে বাড়ি থেকে পড়ে আসে না, ঠিক আছে, এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার, ক্লাসে যে কোনো ছাত্রী লজ্জার খাতিরে, ছাত্রী বা ছাত্র লজ্জার খাতিরে হোক আর যে কোনো ক্ষেত্রেই হোক, স্যার একটা জিনিস পড়ালেন যদি বুঝতে না পারে তাদেরকে কিন্তু মানে তারাও প্রশ্ন করে না। আবার শিক্ষকেরা আমি যেটা প্রথমেই বলেছি যে মানে প্রাইভেট পড়ায় এত বেশি উৎসাহী হয়ে পড়েছে যে প্রাইভেট পড়ানোর কারণে জানাতনভাবে ক্লাসটা শেষ করলেই হয়, করলে তারা তাহলে রাজশাহী শিক্ষা বোর্ডে এবার 2017 এর ফলাফলে আরেকটা বিষয় সামনে এসেছে যে জিরো পাশের কলেজের সংখ্যা এবার 11টি, গত বছর ছিল 8টি। এই জায়গাটার এই ধরনের জিরো পাশের সম্ভাবনার জায়গাটা কি জন্য তৈরি হচ্ছে এবং এই সংখ্যাটা দিন দিন বাড়ছে? এই জায়গায় যে জিনিসটা হয়েছে আমি বলি, আপনারা লক্ষ্য করবেন যে 0% যাদের পাসের হার 1জন বা 2জন ছাত্রছাত্রী, এদের বেশি ছাত্রছাত্রী না। আসলে এই জিনিসটা আরও বেশি সরকারের মনিটরিং করা উচিত। 14 জন ন্যূনতম 14 জন মানে বিষয় অনুমোদন দেওয়া হয়, 14 জন শিক্ষক নিয়োগ দেওয়া হয়, 14 জনকে বেতন দেওয়া হচ্ছে, মাত্র 2 এবং 3 জন ছাত্রছাত্রী। এই শিক্ষকেরা যদি মানে নিয়ে বসেও পড়াতো তাহলে তারা কেউ ফেল করতো না। আর হয় কি, নতুন যারা পাঠদান পায় সাধারণত এই কলেজে, মানে এই যে 11টা কলেজ ফেল করেছে, এরা কিন্তু একবারে নতুন কলেজ। এই বিষয়ে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আগামীতে আরও বেশি মনিটরিং করা উচিত। নতুন একটা আইনের মধ্য দিয়ে আমাদের শিক্ষা ব্যবস্থার কিছু পরিবর্তন আসছে। প্রাথমিক স্তরটা 0 থেকে শুরু করে 8ম শ্রেণী পর্যন্ত, দ্বিতীয় স্তরটা 9ম শ্রেণী থেকে এইচএসসি পর্যন্ত করছে।
এর কোনো বিরূপ প্রভাব পড়বে কিনা, যে ক্ষেত্রে বলে সৃজনশীল পদ্ধতির ক্ষেত্রে সেরকম ট্রেন আপ ছাড়াই সেই সমস্যাগুলো সামনে পর্যালোচনা ছাড়াই যখন দেওয়া হলো অনেকগুলো সমস্যা আপনারা দেখতে পাচ্ছেন। এই যে নতুন একটা নিয়ম আসলে এর ক্ষেত্রে প্রাথমিকভাবে প্রথম যে উদ্যোগগুলো নেওয়া দরকার সে উদ্যোগগুলো কি নেওয়া হচ্ছে না, এর একটা সাফারার আশায় শিক্ষা বোর্ড সহ অন্যান্য শিক্ষা বোর্ড বা শিক্ষা প্রতিষ্ঠানগুলো হবে? আসলে হয় কি, প্রাইমারি স্কুল যেটা আগে ছিল, সাধারণত মেয়েদেররা ম্যাট্রিক পাস করলেই প্রাইমারি স্কুলে চাকরি পেত। এখন একজন এসএসসি পাস করার পর, এসএসসি পাস করা, তো এসএসসি পাস করা একজন মানে ব্যক্তি, বিশেষ করে মেয়ের ক্ষেত্রে এটা বেশি প্রযোজ্য, যদিও এখন অনেক অনার্স বা মাস্টার্স পাস করা স্টুডেন্টেরাও প্রাইমারিতে উদ্বুদ্ধ হচ্ছে, কিন্তু আগে আপনি লক্ষ্য করে দেখবেন যে এসএসসি পাস করেছে তারা প্রাইমারিতে গেছে। এই শিক্ষকগুলো যদিও সংখ্যা এখনও মাঝামাঝি অর্ধেক অর্ধেক হবে, তো এই শিক্ষকদেরকে আসলে ট্রেন আপ না করলে ক্লাস এখন যে মানে প্রশ্নের গুণগত মানের মানে আগের যে অনেক বেশি উন্নত হয়েছে, স্ট্যান্ডার্ড হয়েছে, তাদের পক্ষে একটু সামলানো কঠিনই হবে এবং কিছুটা বিপর্যয় হতেই পারে যদি সরকার এটা সঠিকভাবে মনিটরিং না করে এবং তাদেরকে ট্রেন আপ না করে। আমরা জানি শিক্ষা আইন 2016 পাস করা হয়েছে, সেই আইনে অনেকগুলো উদ্যোগ নেওয়া হয়েছে যেন কোশ্চিন ফার্স্ট না হয়। গাইড বোর্ডের যে ধরনের যত্রতত্র ব্যবহার দেখছি, যত্রতত্র কোচিং সেন্টার গড়ে উঠছে, তাকে আসলে একটা নিয়ন্ত্রণের ভিতরে আনার জন্য যে আইনটা হচ্ছে সেখানে শাস্তির কিছু ব্যবস্থা আছে, সর্বোচ্চ 3 বছর থেকে 10 লাখ টাকা জরিমানা পর্যন্ত ব্যবস্থা হচ্ছে। এই আইনটা কার্যকরের জন্য যে ধরনের উদ্যোগ, যে ধরনের নির্দেশনা দেওয়া দরকার, সে ধরনের নির্দেশনাকে আপনারা পেয়েছেন না? এই জায়গাটা শুধুমাত্র আইনের ভিতরেই সীমাবদ্ধ এই আছে। ক্ষেত্রে আমি একটা জিনিস বলি, আমি মাননীয় শিক্ষামন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করছি। মাননীয় শিক্ষামন্ত্রী কিছুদিন আগে আমাদের কক্সবাজারে একটা হলো 3 দিনের ওয়ার্কশপ ছিল, সেখানে কিন্তু স্পষ্ট একটা জিনিস বলেছে, যদি কোনো শিক্ষক প্রশ্ন প্রণয়নের ক্ষেত্রে মানে সেটিং মডারেশনের ক্ষেত্রে কোনো নোট বইয়ের প্রশ্ন পাওয়া যায় তাহলে তাকে পানিশমেন্ট দেওয়া হবে। ইতিমধ্যে মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় এই ব্যাপারে অ্যাকশানে চলে গেছে, ঠিক আছে। তো আমাদের দেশে আসলে মূল সমস্যা কি, আমরা যতই দূর করার চেষ্টা করছি, আপনি দেখবেন যে সৃজনশীল একটা বই ছাপানো হচ্ছে, বই ছাপানোর আগেই নোট বই মার্কেটে চলে আসছে, বই আসার আগেই মার্কেটে এই নোট বইগুলো চলে আসছে। আগে এটা বন্ধ করতে হবে। যতক্ষণ পর্যন্ত আমরা ছাত্র এবং ছাত্রীকে টেবিলমুখী না করতে পারবো, যতক্ষণ পর্যন্ত পড়ার টেবিলে না আনতে পারবো, ততক্ষণ পর্যন্ত এটা সম্ভব না। আপনার ওই প্রশ্নে আমি যাচ্ছি। দ্বিতীয় আর একটা বিষয় হলো, আমাদের গার্জেনদেরকে সচেতন হতে হবে, ঠিক আছে। আমরা যতই আইন করা হোক না কেন, যতক্ষণ পর্যন্ত গার্জেন সচেতন না হবে, যতক্ষণ পর্যন্ত ছাত্রছাত্রী সচেতন না হবে, আসলে আইন দিয়ে সব কিছু তো সমস্যার সমাধান হবে না। আমাদের একটা জিনিস কি, সঠিক সুন্দর একটা শিক্ষার পরিবেশ তৈরি, এটাই হলো মূল জিনিস। আসলে আইন প্রয়োগ করে সাময়িক একটা জিনিস হয়তো বন্ধ করে রাখা যাবে, কিন্তু বাস্তবে সমাধান আসবে না। তবে এই ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয় থেকে উদ্যোগ গ্রহণ করা হয়েছে আইনের বিষয়ে। আমরা জানি যে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান ক্ষেত্রে যেটা শিক্ষা বোর্ডের যে ম্যানেজিং কমিটি, সেটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দীর্ঘদিনের প্রচেষ্টা পর সেই ম্যানেজিং কমিটির বোর্ডের সভাপতির দায়িত্বে বা যারা থাকবেন তাদের ন্যূনতম স্নাতক ডিগ্রিধারী হবেন এমন একটি নিয়ম করা হয়েছে। এই নিয়মের ফলে ডিগ্রির ক্ষেত্রে করা হয়েছে, এখনো আমাদের কাছে সেভাবে প্রজ্ঞাপন আসেনি ইন্টারমিডিয়েট বা ইয়ের ব্যাপারে। আসলে আপনি যেটা বললেন, এখন যদিও শিক্ষক নিয়োগ সরাসরি সরকার থেকে মনিটরিং হচ্ছে, আসলে এটা আমাদের দেশের একটা মানে বড় কষ্টদায়ক বিষয় যে ম্যানেজিং কমিটির সভাপতিকে, ম্যানেজিং কমিটিকে না ধরলে আসলে মেধার যে বিকাশ, একজন পরীক্ষা দিবে, ফার্স্ট সেকেন্ড থার্ড হলো তার মধ্যে নিয়োগ দিবে, তা না করে আমাদের ইতিপূর্বে কী হতো, ম্যানেজিং কমিটিগুলো তাদের মন মতো ব্যক্তিকে নিয়োগ দিত, সেখানে মেধার বিকাশ ঘটতো না। আসলে আমাদের মেধার বিকাশ যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণভাবে মেধার বিকাশ ঘটানো না যাবে, ততক্ষণ পর্যন্ত এই জায়গা থেকে আমরা বের হয়ে আসতে পারবো না। আমরা দেখি যে আমাদের শিক্ষা পদ্ধতিগুলো মাঝে মাঝে পরিবর্তন হয় এবং এর মধ্য দিয়ে যে মূল সমস্যাগুলো ছিল, আপনার দীর্ঘদিন ধরে সে শিক্ষা বোর্ডে আছেন, শিক্ষাদানের সাথে আছেন আপনারা, এই জায়গা থেকে সেই ধারাটা যেটা মূল ট্র্যাক আমরা বলি, সেই ট্র্যাকে কি ফিরে আসা সম্ভব হয়েছে না? অনেকগুলো বিচ্যুতি এখনও আপনাদের চোখে পড়ে, আপনারা চেষ্টা চালান সেই বিচ্যুতি থেকে ঠিক ট্র্যাকে নিয়ে আসার? সিলেবাস এখানে একটা আসলে এক জায়গায় মনিটরিং হলে এই জিনিসগুলো হয় না। আসলে কারিকুলামটা তৈরি করে এনসিটিভি বোর্ড, ঠিক আছে।
তো এনসিটিবি বোর্ড অনেক সময় দেখা যায় মানে এবার হয়নি, কিন্তু এর আগের বার দেখা গেল যে একবারে ফর্ম ফিল আপ হচ্ছে, সেই সময় একটা সিদ্ধান্ত দিয়ে দিল যে এই সাবজেক্ট হবে, এই সাবজেক্ট আসবে। সেই ক্ষেত্রে হয় কি যে ছাত্রছাত্রী সাথে সাথে শিক্ষক এবং কর্তৃপক্ষ সবাই অনেক ক্ষেত্রে হিমশিম হয়। এবার এই জিনিসটা হয়নি। সরকার এই বিষয়ে গতবার এই ত্রুটিগুলো দেখে সমাধানের একটা রাস্তা খুঁজে বের করছে, এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি শিক্ষা বোর্ড, এনসিডিবি বোর্ড এবং অন্যান্য সকল বোর্ডের সমন্বয়ে আসলে এই জিনিসগুলো হওয়া উচিত। আমরা একটা অভিযোগ শুনে আসি যে কোনো শিক্ষানীতি বাস্তবায়নের ক্ষেত্রে মন্ত্রণালয় এবং শিক্ষা বোর্ডগুলোর এক ধরনের বৈরিতা বা এক ধরনের অসহযোগিতা লক্ষ্য করা যায়। এই জিনিসটা রাজশাহী শিক্ষা বোর্ডের ক্ষেত্রে কতটুকু প্রযোজ্য? আমি আপনাকে একটা জিনিস বলতে পারবো যে আমাদের রাজশাহী শিক্ষা বোর্ডের যিনি বর্তমান চেয়ারম্যান মহোদয় প্রফেসর আবুল কালাম আজাদ, উনি একজন শিক্ষা অনুরাগী ব্যক্তি, এবং না বললেই না, চাঁপাইনবাবগঞ্জের ডিসি মহোদয় মারা গেলেন। ডিসি মহোদয়ের মেয়ে কিন্তু এবার পরীক্ষা দিয়েছে। চেয়ারম্যান মহোদয় শোনার সাথে সাথে তার পরীক্ষার টোটাল দায়িত্ব নিয়ে নিয়েছে, তার মানে ফর্ম ফিল আপ সহ টোটাল তার নিজের পকেট থেকে পরিশোধ করেছে। তো উনি একজন শিক্ষা অনুরাগী ব্যক্তি, এবং আমাদের বর্তমান যিনি পরীক্ষা নিয়ন্ত্রক মহোদয় আছেন প্রফেসর তরুণ কুমার সরকার, ইনিও দীর্ঘ সময় বিভিন্ন জায়গায় ছিলেন এবং পরীক্ষিত ব্যক্তি একজন। আমরা আশা করছি যে আগামী দিনে আমাদের ইতিপূর্বে যে ভুলগুলো হয়ে গেছে বা আমাদের যে ত্রুটিগুলো আছে, ত্রুটি থেকে উঠতে একটু সময় লাগবে, তবে আমরা কাটিয়ে উঠব বলে বিশ্বাস করি। এবং আপনারা জানেন যে রাজশাহী শিক্ষা বোর্ড কিন্তু এবার শুধু হয়নি, প্রতিবারই সব বোর্ডের মধ্যে মানে প্রথম স্থান অর্জন করেছে। এবার শুধু প্রথম স্থান অর্জন করেনি। আমরা চেষ্টা করছি এবার এই একটু নেমে যাওয়ার কারণে এ ব্যাপারে সবার আসলে গার্জেনের যেমন সহযোগিতা দরকার, ছাত্রছাত্রীর সহযোগিতা দরকার, সাথে সাথে আমাদের মনিটরিংটা আরও জোরদার করা উচিত। এবং এই ব্যাপারে আমি আরেকটা জিনিস আপনাকে বলি, স্কুল এবং কলেজ পরিদর্শক তাদের দায়িত্ব কি? শুধু তাদের দায়িত্ব কিন্তু কলেজ ভিজিট করা না, পাঠদানের অনুমতি দেওয়া না। আমি ব্যক্তিগতভাবে মনে করি কর্তৃপক্ষের উচিত একটা ঝটিকা সফর করে বিভিন্ন কলেজে যাবে, সেই কলেজে শিক্ষকেরা বা সেই স্কুলের শিক্ষকেরা সবাই হাজির আছে কিনা, তারা ঠিকমতো পাঠদান দিচ্ছে কিনা, এই জিনিসগুলো মনিটরিং করলে আমার মনে হয় শিক্ষা ব্যবস্থা বা আমাদের যে শিক্ষানীতি সেটা বাস্তবায়ন করা সম্ভব। আপনি যেটা বললেন যে নতুন নিয়মের ফলে আমাদের 10টা শিক্ষা বোর্ডের কোশ্চিন প্রণয়নের পর এক ধরনের কোশ্চিন আসবে, সেই জায়গায় কোন ধাঁচের কোশ্চিন হবে সেটা আগে থেকে জানাটা এটা টাফ। এর পাশাপাশি যেটা আমাদের শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশ যে কোনো গাইড বোর্ডের অনুসারে কোশ্চিন হবে না, এই জায়গায় তো আমরা বুঝতে পারি এক ধরনের আন্তরিকতা আছে যেন এই সব গাইডমুখী বা কোচিংমুখী শিক্ষা থেকে শিক্ষার্থীরা প্রকৃত শিক্ষাটা আহরণ করে। এই জায়গা থেকে আসলে সেই পরিবেশটা এবং শিক্ষকদের এবং অভিভাবকদের সচেতন করার জায়গায় কোনো ধরনের মুভমেন্ট বা কোনো ধরনের যেটা বললেন যে তাদের এক ধরনের তদারকির ব্যবস্থা রাখে শিক্ষা বোর্ডের, সেই ধরনের উদ্যোগ কি নেওয়ার কোনো ধরনের পরিকল্পনা রাখে শিক্ষা বোর্ডের আছে? গ্রহণ করেছে আমাদের চেয়ারম্যান মহোদয় এবং কন্ট্রোলার মহোদয় ইতিমধ্যে এই বিষয়ে পরিকল্পনা গ্রহণ করেছে। আসলে মূল যে জিনিসটা দরকার, এক নাম্বার হলো কোচিং বন্ধ করে দেওয়া দরকার সারা বাংলাদেশে। যখন কোচিং বন্ধ করে দেওয়া হবে তখন ছাত্রছাত্রীরা কিন্তু পাঠদানমুখী হবে। 1, 2, যদিও সরকারের এই ব্যাপারে জোরালো উদ্যোগ গ্রহণ করেছে কিন্তু পরিপূর্ণ সাকসেসফুল হতে পারেনি। কোনো শিক্ষক প্রাইভেট পড়াতে পারবে না, এই নীতিগত এই সিদ্ধান্ত যদি না নিয়ে, যদি 5টা বা 10টা শিক্ষককে পানিশমেন্ট দিয়ে দেওয়া হয়, সেটা সরকারি হোক আর বেসরকারি হোক, তাদেরকে যদি সাসপেন্ড করে দেওয়া হয়, তাহলে এই জায়গা থেকে আমরা উঠে আসতে পারবো। যতক্ষণ পর্যন্ত এ ব্যাপারে জোরালো পদক্ষেপ নেওয়া না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের দ্বারা সম্ভব না। যেটা বললেন যে আমাদের যে আইনগুলো আছে সেই আইনের পূর্ণ বাস্তবায়নের জন্য কঠোরভাবে তার প্রয়োগ দেখতে চাই, প্রয়োগের মধ্য দিয়ে আসলে তার অরিজিনাল ফ্লেভারটা, যেই কারণে আইনটি প্রণয়ন সেই কারণটির বাস্তবায়ন ঘটবে। আমরা বর্তমান সময়ে একমুখী শিক্ষার কথা বলা হচ্ছে। আমাদের এই বর্তমান শিক্ষা ব্যবস্থায় প্রাথমিক শিক্ষা যেমন আছে, সাধারণ শিক্ষা আছে, ইংলিশ মিডিয়াম আছে, মাদ্রাসা শিক্ষার 2টি ধারা আছে, মাদ্রাসা ক্যাডেট মাদ্রাসা আছে, অনেকগুলো শিক্ষার ব্যবস্থা প্রচার। সেই জায়গা থেকে একমুখী শিক্ষার যে উদ্যোগ বা যে কথাগুলো মাঝে মাঝেই আমাদের সামনে আসে, সেই উদ্যোগে কতটুকু সফল হতে পারবে সরকার? সফল হতে পারবে। ইতিমধ্যে আপনি জানেন ক্যাডেট মাদ্রাসা
এটা সরকার কিন্তু আইন করে ফেলেছে যে ক্যাডেট মাদ্রাসা বলে কোনো মাদ্রাসা থাকবে না। ইতিমধ্যে সরকার শিক্ষা মন্ত্রণালয় থেকে এটা প্রজ্ঞাপনও জারি করা হয়ে গেছে। এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার, আরেকটা বিষয় আমাদেরকে চিন্তার মধ্যে ফেলেছে। আপনি লক্ষ্য করবেন যে ইতিমধ্যে রাষ্ট্রীয় শিক্ষা বোর্ডে কমার্সের ছাত্র এবং ছাত্রী কিন্তু কমা শুরু হয়েছে, অনেক কমে গেছে, আগের চেয়ে অনেক বেশি কমে গেছে। তো একমুখী শিক্ষা আসলে সবার আন্তরিক প্রচেষ্টা ছাড়া একমুখী শিক্ষা নীতি করা আর সরকার বললেই তো বাস্তবায়ন হবে না। এই জন্য সবার আন্তরিকতা দরকার। যেমন আইন সঠিকভাবে প্রয়োগ করা দরকার, সাথে সাথে জনগণ, গার্জেন, ছাত্রছাত্রী সবকে সচেতন করা দরকার। আর সাথে সাথে অভিভাবকদের মানে সম্মিলিত প্রচেষ্টা দরকার। সুশীল সমাজকে এ ব্যাপারে অনেক দূর আগে আসার প্রয়োজন বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। আমরা বর্তমান সময়ে দেখি যে আমাদের শিক্ষা ব্যবস্থা অনেক বেশি যান্ত্রিক সিস্টেমের ভিতর চলে গেছে, যেখানে কোচিং, প্রাইভেট টিউচার প্লাস হলো তার হলো যে প্রতিষ্ঠানে পড়ে সেই প্রতিষ্ঠানের ভিতর দিয়ে আমাদের সামাজিক অবক্ষয়ের একটা জিনিস দেখতে পাচ্ছি, অপরাধ প্রবণতা আমরা দেখতে পাচ্ছি, বা কোনো যে সমাজের প্রতি যে ধরনের কমিটমেন্টের জায়গা আমরা শিক্ষার্থীদেরকে দেখতে পাই না। সেই জায়গা থেকে আমাদের কি ধরনের পরিবেশ বর্তমানে দরকার? আর একটা জিনিস আপনাকে বলি, আমি নাম প্রকাশ করছি না। সাম্প্রতিক আমার কাছে মোবাইল এসছে, কোনো এক সরকারি কলেজে মানে সরকারি স্কুলের শিক্ষক, সে ক্লাসে বলে দিয়েছে যে আমার কাছে প্রাইভেট পড়তে হবে, প্রাইভেট না পড়লে তোদের রেজাল্ট খারাপ হবে। আসলে আমরা বলছি শিক্ষক জাতির মেরুদণ্ড, আমরা বলছি শিক্ষক জাতির বিবেক, বিবেকটা কোথায়? এটা হলো 1 নাম্বার। এই জায়গা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। আমরা প্রতিটা যদি মনে করি, শিক্ষক যদি মনে করি যে প্রতিটা ছাত্রছাত্রী আমার নিজের সন্তান, আসলে নিজের সন্তানের উপর কেউ কখনো ইনজাস্টিস করতে পারে না। প্রতিটা ছাত্র এবং ছাত্রী আমার নিজের সন্তান মনে করে যদি আমি ক্লাসে পাঠদান দিই, তাহলে ফলাফল বিপর্যয় সহ আর কোনো ত্রুটি হওয়ার সম্ভাবনা নাই। এই জিনিসটা আমাদের মধ্যে আনতে হবে। আসলে আমাদের মনের পরিবর্তন আনতে হবে। মনের পরিবর্তন যতক্ষণ পর্যন্ত না আনবো, আর্থিক সুবিধা থেকে যতক্ষণ পর্যন্ত আমরা আর্থিক সুবিধা ত্যাগ করতে না পারবো, এক কথায় আমাদের ত্যাগী মনোভাব আনতে হবে। ত্যাগী মনোভাব ছাড়া আমাদের এই প্রচেষ্টা সম্ভব হবে। আপনি শুরুতে একটা কথা বললেন যে আমাদের সৃজনশীল পদ্ধতির যে বিপর্যয়ের মুখে বিভিন্ন শিক্ষা বোর্ড আছে, সেই জায়গা থেকে অনেক বেশি ভালো অবস্থানে আসে শিক্ষা বোর্ড। এর মূল কারণটা কি যে সৃজনশীল পদ্ধতি অন্যান্য শিক্ষা বোর্ডে সেভাবে করে সাকসেস আনতে পারেনি, রাজশাহী শিক্ষা বোর্ডে জায়গায় এগিয়ে আছে? আজ থেকে 7 বছর আগে আমাদের প্রফেসর এস.এম.এ হুরায়রা স্যার থাকাকালীন আমি তার সাথে বিভিন্ন ডিস্ট্রিক্ট ঘুরেছি এবং আমি খুব আমার জীবনে কৃতজ্ঞ, তার মতো একজন পরীক্ষা নিয়ন্ত্রক পেয়েছিলাম। তার সাথে আমি রাত 12টা পর্যন্ত বিভিন্ন জায়গায় গেছি। তিনি একজন হেডমাস্টারকে ডেকেছেন, হেডমাস্টারকে ডেকে ক্লাসে কি কি বিষয়ে পাঠদান দিয়েছেন ওনাকে নিয়ে ছাত্রছাত্রীর কাছে চলে গেছে এবং ছাত্রছাত্রীকে, যেমন আমি আপনাকে উদাহরণস্বরূপ বলি, একদিন পাবনা ক্যাডেট কলেজ থেকে আমরা ফিরছি, ঈশ্বরদীতে ঢুকলাম, সারা মারোয়ারি স্কুলের প্রিন্সিপাল মহোদয়কে নিলাম, স্কুল অ্যান্ড কলেজের জেএসসি পরীক্ষার কিছুদিন আগে। আমরা সরাসরি ছাত্র এবং ছাত্রীর বাড়ি যেয়ে বললাম যে আসলে মা তোমাদেরকে কি সঠিকভাবে, বা বাবা তোমাদের এই যে শিক্ষক আছে বলো যে পাঠদান কি সঠিকভাবে দিচ্ছে না। তো এই যে মনিটরিং ব্যবস্থা, আমরা এক থানায় গেছি, সব থানায় কিন্তু প্রচার হয়ে গেছে যে কন্ট্রোলার মহোদয় আসবে। এই জন্যে ইতিপূর্বে এই জিনিসটা ঘটেছে। আমি বর্তমান প্রেক্ষাপটে মনে করি যে আমাদের বর্তমান যিনি পরীক্ষা নিয়ন্ত্রক মহোদয় আছেন বা বোর্ড প্রশাসনের যারা আছেন, এই উদ্যোগটা আবার গ্রহণ করা উচিত বলে আমি মনে করি। তাহলে আমাদের ফলাফল বিপর্যয় অনেক অংশে কমে আসবে এবং শিক্ষকেরাও মানে ছাত্রছাত্রীর বোঝানোর প্রতি, কারণ একটা টিচার তো যদি মনে করে যে সে কোচিং বাণিজ্য না করে ক্লাসে পড়াবে এবং যে একটা দুর্বল ছাত্র যে বুঝতে পারলো না বা দুর্বল ছাত্রী বুঝতে পারলো না, তাকে ক্লাস শেষে যদি একটু বুঝিয়ে দেয়, এটা মানবতার বিষয়। এই জিনিসটাই আমাদেরকে ফিরে এলে এই বিপর্যয় থেকে আমরা শুধু না, সব বোর্ড উত্তরণ করবে। একটা অভিযোগ মাঝে মাঝে আসে, যেটা আমাদের শিক্ষকরা অনেক বেশি রাজনীতি মুখে, বিশেষ করে তাদের অধিকারের দাবিতে মাঝে মাঝেই যে সবাই আন্দোলন করে, সেই আন্দোলনের ফলাফল আসলে আমাদের শিক্ষার্থীদের ভুক্তভোগী হয়, তাদেরকে এর ফলটা ভুগতে হচ্ছে। এটা এই যেমন কলেজের শিক্ষকেরা এখন আন্দোলনে গেছে, তো একজন শিক্ষক যখন আন্দোলনে অংশ নিয়েছে তখন তো সে পাঠদান থেকে বিরত আছে।
আসলে এ ব্যাপারে আমি সরকারের নীতি নির্ধারক পর্যায়ে যারা আছে তাদেরকে দৃষ্টি আকর্ষণের জন্য আকুল আবেদন জানাচ্ছি যে এ ব্যাপারে দৃষ্টি দেওয়া উচিত। হ্যাঁ, তারা তাদের ন্যায়সঙ্গত দাবি উপস্থাপন করতে পারে, তারা স্মারকলিপি দিতে পারে বা তারা মানববন্ধনও করতে পারে, কিন্তু ক্লাসের পরে মানে তারা একটা সিস্টেম করলো যে সকাল থেকে 2টা পর্যন্ত তারা ক্লাস নেবে, 2টার পর এটা করবে। এই জিনিসটা হলে আমি মনে করি যে এই ব্যাপারে সরকারের কঠোর অবস্থানেও যেমন যাওয়া উচিত, সাথে সাথে এই জিনিসটা মনিটরিং করা উচিত নীতি নির্ধারক পর্যায়ে যারা আছে। আমরা দেখি যে সমস্যার একবারে যেটা হলো পরবর্তী ধাপ বা সবচেয়ে উচ্চ ধাপ সে যে যে জায়গা থেকে সেই জায়গা থেকে আসলে শুরু করে। আমরা দেখলাম যে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতার জায়গাটা কলেজ শিক্ষক নিয়োগের ক্ষেত্রে এটা প্রযোজ্য হচ্ছে যে একটা পরীক্ষা, নিবন্ধন পরীক্ষার মধ্য দিয়ে তার মার্কিংয়ের ভিতরে সে কতটুকু এগিয়ে আছে এর ভিতরে বিভিন্ন জেলাতে জেলা ওয়াইজ বা উপজেলা ওয়াইজ তাকে নিয়োগ দেওয়া হবে। কিন্তু আমাদের যেটা হাই স্কুল আছে বা প্রাইমারি লেভেল আছে সেই জায়গায় শিক্ষক নিয়োগের পদ্ধতিটা স্বয়ংসম্পন্ন পদ্ধতি না, এখনও সে গড়টা থেকে গেছে। স্কুলের ক্ষেত্রে কলেজের নিয়মই কিছুটা প্রযোজ্য হচ্ছে, তবে প্রাথমিকের ক্ষেত্রে আগের গতানুগতিক আগের যে নিয়ম ছিল সেটাই আছে। আসলে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আসলে মানে ওই যে আপনাকে যেটা বললাম যে আমাদের মেধার বিকাশ ঘটাতে হবে, যতক্ষণ পর্যন্ত মেধার বিকাশ না ঘটবে ততক্ষণ পর্যন্ত এটা সম্ভব না, এই জায়গা থেকে আমরা উত্তরণ ঘটাতে পারবো না। আমরা দেখি যে ফলাফলটা আমরা দেখতে পেলাম এইচএসসির ফলাফলের ক্ষেত্রে 25.09% ফেল যে বিষয়টা, যার কারণে 29,000 শিক্ষার্থী কৃতকার্য হতে পারেনি। এরা তো অনেকগুলো ধাপ পেরিয়ে এসেছে, আপনার সমাপনী পরীক্ষা দিয়েছে, জেএসসি পরীক্ষা দিয়েছে, এসএসসি পরীক্ষা দিয়েছে, এই ধাপগুলো তারা কিভাবে পেরোলো? আসলে মানে আপনাকে একটা জিনিস বলি যে আসলে স্কুল বাউন্ডারি পার হওয়ার পর ছাত্রছাত্রী কলেজে এলে অনেক ছাত্রছাত্রী বেশি উৎসাহী হয়ে পড়ে। স্কুলে আমাদের মনিটরিং থাকে এবং স্কুলে ইচ্ছা করলেই ড্রেস থাকে একটা, যদিও শহরে অনেক কলেজে ড্রেস আছে, ইচ্ছা করলেই একজন ছাত্রছাত্রী বাইরে যেতে পারে না। কলেজে ছাত্র এবং ছাত্রী এরা স্বাধীন, এরা ক্লাস করুক না করুক, শুধুমাত্র ব্যতিক্রম আমি বলতে পারবো যে আমাদের শ্রদ্ধেয় প্রফেসর হাবিবুর রহমান স্যার, রাজশাহী কলেজ, তিনি ছাত্র এবং ছাত্রীকে অনেকে বলে নির্যাতন করে, কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি একজন অভিভাবক, একজন পিতার যে দায়িত্ব, রাজশাহী কলেজের প্রিন্সিপাল মহোদয় হাবিবুর রহমান স্যার এই কাজটা করছেন, যার জন্য তার রেজাল্ট অনেক ভালো। এবং যদি ক্লাসে পার্সেন্টেজ কম থাকে, সেটা যদি চেয়ারম্যানেরও সন্তান হয় তার ক্ষেত্রে এটার কোনো মাপ নাই। তো প্রতিটা প্রতিষ্ঠানে যদি এইভাবে মনিটরিং করার ব্যবস্থা করা হয় তাহলে ফল বিপর্যয় আমাদের আর ঘটবে না। এবং শিক্ষকে মানে এক হলো ছাত্রছাত্রীকে পার্সেন্টেজ কমপক্ষে 90% পার্সেন্টেজ তাদেরকে থাকতে হবে, ঠিক আছে। কোনো কারণে যদি কোনো ছাত্রছাত্রী না থাকে তাহলে প্রামাণ্য গার্জেন সহ প্রামাণ্য জিনিস থাকতে হবে। এই জিনিস থেকে যতক্ষণ পর্যন্ত আমরা বের হয়ে আসতে না পারবো, আসলে আমি রাজশাহী কলেজের প্রিন্সিপাল মহোদয়ের উদাহরণ দিলাম, আমি আরেকটা উদাহরণ দিই আপনাকে। আমাদের আঞ্চলিক অফিসের যিনি ডিডি আছেন ডক্টর শারীন ফেরদৌস চৌধুরী, ওনারও একটা জিনিস দেখেছি, উনি যখন কোথাও পরিদর্শনে যায় উনি কিন্তু সুন্দরভাবে পরিদর্শনে যাওয়ার সাথে সাথে বলে না যে আমি আজকে যাব, সে টোটাল প্রতিষ্ঠানকে কতজন শিক্ষক আছে, কতজন অ্যাবসেন্ট আছে, চুপ করে ক্লাসে চলে যায়, ক্লাসে কিভাবে পাঠদান দিচ্ছে, এবং ক্লাসে কোনো ছাত্রছাত্রীর কাছে আমাদের পাঠ্য বইয়ের বাইরে নোটবুক আছে কিনা এটা জিনিস চরমভাবে তিনি মনিটরিং করে। এবং আমার তার সাথে যাওয়ার সৌভাগ্য হয়েছিল, এবং একজন শিক্ষক একটা মানে নোট বই পাওয়ার কারণে একটা শিক্ষককে ও মুসলেখা দেওয়ার পরেই মাফ করেছে। আসলে এই জিনিসটা আমাদের প্রতিটা বিষয়ে বোর্ডেরও এই বিষয়ে মনিটরিং করা উচিত, যে আমরা দেখি যে ক্লাসে অনেক ছাত্রছাত্রী মূল বইয়ের পরিবর্তে নোট বই নিয়ে পড়াশোনা করছে, ঠিক আছে। তো এই জিনিসগুলো যদি আমরা গতানুগতিকভাবে প্রত্যেকটা প্রতিষ্ঠানে শিক্ষা বোর্ডের তরফ থেকে, নট অনলি রাজশাহী শিক্ষা বোর্ড, সারা বাংলাদেশের যত শিক্ষা বোর্ড আছে তারা যদি যথাযথভাবে পদক্ষেপ নেয় এবং এইভাবে ঝটিকা অভিযান চালায় যে ক্লাসে ঠিকমতো পাঠদান করছে কিনা, কোনো ছাত্রীর কাছে নোটবুক আছে কিনা, কতজন হলো শিক্ষক অ্যাবসেন্ট আছে, যারা অ্যাবসেন্ট আছে তাদের ব্যাপারে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়েছে কিনা, এই ক্ষেত্রে এই জিনিসটা করলে আমরা এই উত্তরণ থেকে বের আসতে পারবো। আগামীতে সামনে যেটা 2018 যে এইচএসসি ফলাফল আসবে, সেই ফলাফলটাকে ঘিরে আসে শিক্ষা বোর্ডের কী ধরনের পরিকল্পনা আছে? আমরা দেখলাম যে ইংরেজি বিষয়ে যে
একটা বিস্তর ফারাক আসছে, সেই জায়গাটা আপনি কত পার্সেন্ট কমিয়ে আনতে সক্ষম হবেন? আসলে এটা তো ছাত্রছাত্রীর উপর নির্ভরশীল। আর একটা জিনিস না বললেই না, আমাদের প্রশ্ন প্রণয়ন এখানে যেমন মাস্টার ট্রেনার ছাড়া প্রশ্ন করতে কোনো ক্রমেই দেওয়া উচিত না, এক। দুই হলো আরেকটা জিনিস আছে যে আমাদের বিজি প্রেস যেখানে প্রশ্ন ছাপায়, সারা বাংলাদেশে যেখানে প্রশ্ন ছাপায়, আসলে সেই জায়গাটা আমাদের সেকালে রয়ে গেছে। আমরা বলছি যে আমরা এখন ডিজিটাল যুগে পদার্পণ করছি, আমরা ভিশন 21 বাস্তবায়ন করছি, কিন্তু বিজি প্রেসে প্রশ্ন আনতে যেয়ে দেখেছি যে প্রশ্ন তৈরি হয়ে গেছে সিলগালা, মানে শুধু প্যাকেটিং হয়ে গেছে, শুধুমাত্র সিলগালা করার অভাবে প্রশ্ন সুষ্ঠুভাবে দেওয়া হচ্ছে না। আসলে আমাদের এই প্রাচীন পদ্ধতি থেকে বের হয়ে আধুনিক যতক্ষণ পর্যন্ত এই প্রশ্ন সেক্ষেত্রেও আধুনিকায়ন না করা হবে, আসলে সব জায়গায় যেমন আমরা বলছি ডিজিটাল সব কিছু করছি, প্রশ্ন এবং এই প্রশ্ন প্রণয়নের ক্ষেত্রে যেমন যে শিক্ষক দেওয়া হবে, সেই শিক্ষক যেমন মাস্টার ট্রেনার হতে হবে। প্রশ্ন ছাপানোর ক্ষেত্রে আসলে কিছু জিনিস এবারই যেমন আমি বিষয়ের বলছি না, একটা সাবজেক্টে দেখতে পেলাম একই প্রশ্ন দুইবার ছাপা হয়েছে। আসলে যারা প্রশ্ন প্রণয়ন করেন কেউ তো প্রশ্ন দেখতে পারে না, বিজি প্রেসে প্যাকেটের মাধ্যমে দেওয়া হয়, প্যাকেট থেকে ওইভাবে দেওয়া হয়। আমরা অনেক ক্ষেত্রে ক্ষেত্রে এমসিকিউ এর ক্ষেত্রে অনেক ভুল দেখতে পেয়েছি, যে অনেক শিক্ষক প্রশ্ন প্রণয়ন করেছেন, অনেক ভুল আছেন, অনেক প্রশ্নের অ্যান্সারই ঠিক মতো নাই। মানে ওটার অ্যান্সার কি হবে, যেমন না বললেই না, এবার আইসিটিতে একটা প্রশ্ন আমরা দেখতে পেয়েছি, ওই প্রশ্ন যে সম্ভবত 2 কি 3 নাম্বার সমীকরণ যেটা দেওয়া হয়েছে, ওই সমীকরণ হবেই না। যেই শিক্ষক এই প্রশ্নটা তৈরি করেছে, আমার মনে হয় যে সরকারের নীতি নির্ধারক পর্যায়ে এত বড় ভুল যারা করেছে তাদের পানিশমেন্টের ব্যবস্থা করা উচিত। না, আমাদের একটা ব্যবস্থা আছে, যে ব্যবস্থার কারণে আমাদের বাংলাদেশের অনেক কিছু অর্জন, যেটা সামাজিক যে কমিটমেন্টের জায়গা, সোশ্যাল যে জায়গাগুলোর আমাদের কিছু মূল্যবোধ, কিছু ইতিহাস, ঐতিহ্যের জায়গা আছে। আমরা দেখলাম বিভিন্ন সময় যে আমাদের যেটা বিজয় দিবস কত সালে সেটা জানে না, কোন দিনে আমাদের জাতীয় শোক দিবস সেটা জানে না, আমাদের ভাষা দিবস বা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কোনটা সেটা জানে না। এই ব্যবস্থা থেকে যে সৃজনশীল পদ্ধতি বর্তমানে চলমান, এই সৃজনশীল পদ্ধতির কারণে এই সমস্যাটা হচ্ছে না? না, সৃজনশীল পদ্ধতি তো একটা স্মার্টনেস পদ্ধতি, এবং সরকার কিন্তু আমরা দেখলাম যে কিছু বিষয় আছে, যেমন আপনার হলো রবীন্দ্রনাথ ঠাকুরকে যদি আপনার বরীন্দ্রনাথও লেখেন, সেই জিনিসটা আপনার রাইট হবে না। ওই যে আপনাকে যে জিনিসটা বললাম, যে আসলে যেই শিক্ষকগুলো প্রশ্ন প্রণয়ন করবেন, এদের 1 নাম্বার অধিক জ্ঞান থাকা উচিত, মাস্টার ট্রেনার হওয়া উচিত। 2 নাম্বার আর একটা জিনিস, যে শিক্ষক প্রশ্ন প্রণয়ন করবেন, তা সে হয়তো ঢাকা আছে, ঢাকায় যারা থাকে সাধারণত এসির মধ্যে থাকে, তাদের তো ভাবা উচিত যে রাজশাহী বা দিনাজপুর এই প্রচুর প্রত্যন্ত অঞ্চল আছে, যেমন গাইবান্ধায় এমন অনেক জায়গা আছে যে দুর্গম, মানে বালুর চরের মধ্যে ছাত্রছাত্রী পড়াশোনা করে। তার ক্ষেত্রে ঢাকায় যারা পড়াশোনা করে, এক মূল্যায়ন করলে তো হবে না। আসলে প্রশ্ন আমাদের সেইভাবে, যদি প্রশ্ন প্রণয়নের ক্ষেত্রে 3 ভাবে প্রশ্ন করা যেতে পারে। 1 নাম্বার দুর্বল ছাত্রের জন্য একটা, মাঝারি ছাত্রের জন্য একটা, আর স্মার্টনেস ছাত্রের জন্য একটা, যারা জিপিএ 5 পাবে। আসলে এইভাবে, যদিও এটা আমাদের নির্দেশনা দেওয়া আছে সব বোর্ডে, আসলে সব ক্ষেত্রে এটা প্রযোজ্য হচ্ছে না বলে ব্যক্তিগতভাবে মনে আমরা করছি। দেখি তো বর্তমানে জিপিএ 5-এর ছড়াছড়ি। এর কারণটা কি? যে আমরা গুণসম্মত ছাত্রী পাচ্ছি, বা এবং তারা সেই ধরনের স্বাক্ষর রাখছে না, এই ধরনের যেটা বললেন যে আমরা খুব বেশি সিমিলারিটি করতে যে আমরা এমন একটা ব্যবস্থা এনেছি, যে ব্যবস্থা থেকে আমাদের কিছু গুণগত জিনিস বা ভালো কিছু প্রত্যাশা করা খুব কঠিন হয়ে দাঁড়ায়। আসলে ইতিপূর্বে আপনি দেখেছেন ঢাকা, মানে বাংলাদেশের শ্রেষ্ঠ যে বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজিতে মাত্র 2 জন পাশ করেছে। ঠিক আছে, আসলে আমাদের ছাত্রছাত্রীকে পাঠদানের পাশাপাশি, আসলে আমাদের তো এখন, মানে আগে আমরা সাঁতার কেটেছি, মাঠে খেলাধুলা করেছি, এখন তো ছাত্রছাত্রী হয়ে গেছে ব্রয়লার মুরগি। ব্রয়লার মুরগি আমি এই সেন্সে বলছি যে সকালবেলা ঘুম থেকে উঠে কোনো রকমে এরা ব্রাশ করে ঘুম থেকে উঠেই ওরা চলে যাবে হলো মানে প্রাইভেট পড়তে, ওখান থেকে নাস্তা না করেই তারা স্কুলে চলে যাবে, স্কুল শেষ করে তারা যে বাড়িতে আসবে তা না, বা ওখান থেকে আবার চলে যায় কোচিংয়ে বা প্রাইভেটে। আসলে এই জায়গা থেকে আমাদের গার্জেনদেরকেও যেমন সচেতন হতে হবে, ছাত্রছাত্রীকেও সচেতন হতে হবে, সুশীল সমাজকে আগে আসতে হবে,
মানে যেই জিনিসটা আমাদের নীতি নির্ধারক পর্যায়ে মাননীয় প্রধানমন্ত্রী তিনি যে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করতে চাচ্ছেন, এদেশে মানে ভিশন 21 বাস্তবায়ন করতে চাচ্ছেন, আসলে আমাদের মনিটরিং ব্যবস্থা, আমি শুরুতেই বলেছি যে কোচিং এবং প্রাইভেট এই দুটো যদি বন্ধ করা না যায়, এই দুটার ব্যাপারে যদি শক্ত অবস্থান করা না যায়, আসলে এই জায়গা থেকে আমরা উত্তরণ ঘটাতে পারবো না। এই শক্ত অবস্থানের দিকে যেতে পারার কতদিনের ভিতরে যেতে পারবো বলে আপনার মনে হয়? আপনারা তো অনেকগুলো উদ্যোগের সাথে অবগত, যে উদ্যোগগুলো আসলে নেওয়া হচ্ছে, কিছু আইন পাশ করা হলো, কিন্তু সেই কঠোর অবস্থানের কথা যেখানে বলছেন জিরো টলারেন্স নীতির কথা মাঝে মাঝে শুধু মাদকের ক্ষেত্রে যেমন বর্তমানে চলছে বাংলা, বিশেষ করে উত্তরবঙ্গ বা রাজশাহীর সাইডে, সেই জায়গায় শিক্ষার একটা বিস্তর খনি হলো রাজশাহী, আমাদের রাজশাহী অঞ্চল সহ সারা দেশ। যেটা বললেন ভীষণ 2021, ভীষণ 2041 কাদেরকে দিয়ে বাস্তবায়ন করবে? এইসব কোমলমতি ছেলেদেরকে দিয়ে তো আমাদের বাস্তবায়ন করতে হবে। সেই জায়গা থেকে এই জায়গার গুরুত্ব আরোপটা কতটুকু দেখতে পাচ্ছেন? যে জায়গায় আমরা দেখি প্রবৃদ্ধির ক্ষেত্রে আমাদের যথেষ্ট আন্তরিকতা আছে, অন্যান্য সাইডগুলো আমরা দেখছি, কিন্তু শিক্ষা বাজেটের ক্ষেত্রে তো বিশাল একটা বাজেট বরাবরই আমাদের বাংলাদেশের বাজেটের ক্ষেত্রে প্রদান করা হয় শিক্ষা খাতে, কিন্তু এই কঠোরতার জায়গাতে যাওয়ার জন্য কত পথ আমাদের আরও পেরোতে হবে? আসলে সরকারের আন্তরিকতার অভাব নাই, কিন্তু সমস্যা হয়ে গেল, সমস্যা আমাদের কি, আসলে সরকার আন্তরিকতা হলেই হবে না, সবক্ষেত্রে সচেতন হতে হবে। যতক্ষণ পর্যন্ত সুশীল সমাজ, আমরা অভিভাবক, শিক্ষক সবাই সচেতন না হব, ততক্ষণ পর্যন্ত সরকারের একার পক্ষে এটা সম্ভব না। সবাই যখন আগে আসবো, আমি শুরুতেই বলেছি যে আমাদের মনের পরিবর্তন আনতে হবে, আমাদের ত্যাগী মনোভাব আনতে হবে। যতক্ষণ পর্যন্ত আমরা ত্যাগ করতে না পারবো, ভোগে বিশ্বাসী না হয়ে ত্যাগে বিশ্বাসী, যতক্ষণ পর্যন্ত সবাই, আমি মুখে বলবো আর বাস্তবায়ন করব না, তাহলে তো হবে না। আমাদের ত্যাগে বিশ্বাসী হতে হবে, আমরা কে কতখানি ত্যাগ করতে পারি, তখনই আমাদের ভিশন 21 বা হলো 41 আমাদের বাস্তবায়ন সম্ভব। তার আগে সরকারের একার পক্ষে তো সম্ভব না, সবাই মিলেই তো আমরা সরকার। সরকার জিরো টলারেন্সে যেতে চাচ্ছে, আসলে সরকার জিরো টলারেন্সে গেলেও আমরা যতক্ষণ পর্যন্ত সচেতন না হব বা যতক্ষণ পর্যন্ত এ ব্যাপারে, আপনি যেটা বললেন যে আপনি যখন উচ্চশিক্ষা, সবার তো আলটিমেট গোল থাকে যে শিশুটাকে বা যে ছেলেটাকে বা যে মেয়েটাকে আমরা পড়াচ্ছি সে একসময় উচ্চশিক্ষায় শিক্ষিত হবে, সেই জায়গায় দেখা যাচ্ছে উচ্চশিক্ষার প্রতিষ্ঠানগুলোতে তারা অ্যাক্সেস নিতে পারছে না। এই জায়গা থেকে অভিভাবকরা আগে যখন তাদের সচেতনতার জায়গাটা দরকার, সেই সময় তারা সচেতন হচ্ছেন না কি কারণে? আসলে যে আমি যে জিনিসটা লক্ষ্য করছি, আসলে আমাদের ব্যাধি ঢুকে গেছে আমাদের মধ্যে, যে ছাত্র, মানে আমরা যদি আমাদের ছেলে মেয়েদেরকে প্রাইভেট না পড়াই, অমুক স্যারের কাছে পড়াতে হবে, অমুক স্যার ইংরেজিতে ভালো, আপনি আশ্চর্য হয়ে যাবেন। এসএসসি মানে পরীক্ষা শেষ হয়েছে, সবেমাত্র শেষ হয়েছে, রেজাল্ট হতে অনেক বাকি, এর মধ্যে আপনি রাজশাহী শহরেই লক্ষ্য করবেন যে অনেক শিক্ষকের ওদের ব্যাচ ফিল আপ হয়ে গেছে, নির্দিষ্ট মানে আগে যে বুকিং না দিলে ব্যাচই থাকবে না। এই জায়গা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, মূল সমস্যা আমাদের এই জায়গায়। আমি আগেও বলেছি, আমি এখনও বলছি যে যতক্ষণ পর্যন্ত কোচিং এবং প্রাইভেট থেকে বের হয়ে না এসে আমরা ছাত্রছাত্রীকে টেবিলমুখী এবং স্কুল কলেজে সঠিকভাবে পাঠদান না করব, ততক্ষণ পর্যন্ত আমাদের এই বাস্তবায়ন সরকারের পক্ষে। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম এইচএসসির ফলাফল বিপর্যয় নিয়ে। রাজশাহী শিক্ষা বোর্ডের ক্ষেত্রে যে সমস্যাগুলো আছে, যে সমস্যাগুলো আমাদের চোখে পড়ছে এবং যে সমস্যাগুলোকে সামনে নিয়ে রাজশাহী শিক্ষা বোর্ড সেই সমস্যার সমাধান করতে চায়, সে নিয়ে কথা বললেন রাজশাহী শিক্ষা বোর্ডের উপপরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ জাহিদুর রহিম। তাকে অসংখ্য ধন্যবাদ জানাই। তিনি প্রকৃত সমস্যাগুলোর কথা এবং দীর্ঘদিন ধরে যে সমস্যাগুলো আমাদের সামনে এসেছে, আমাদের শিক্ষা বোর্ড এবং শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগ আছে যে আমাদের কোমলমতি শিশুরা বা শিক্ষার্থীরা যেন যোগ্য শিক্ষাটা পায় এবং সেই শিক্ষার যেন মূল্যায়নটা সঠিকভাবে হয়। অনেকগুলো উদ্যোগ নেওয়া হয়েছে সৃজনশীল পদ্ধতি বাস্তবায়নের ক্ষেত্রে, শিক্ষকদের সেই ধরনের ট্রেন আপ, সেই ধরনের যোগ্য শিক্ষক নিয়োগের প্রক্রিয়া যাওয়া হয়েছে, কিন্তু আমাদের অভিভাবকদের এ বিষয়ে এগিয়ে আসতে হবে। আমাদেরকে মানে গতানুগতিক ধারায় শুধুমাত্র বাজার শিক্ষায় শিক্ষিত না করে প্রকৃত শিক্ষায় যেন আমার শিশুটা, আমার ছেলেটা, আমার মেয়েটা যেন শিক্ষিত হয়, এর মধ্য দিয়ে আমরা আলোকিত বা প্রকৃত শিক্ষিত মানুষটা পাবো। সেই উচ্চশিক্ষায় শিক্ষিত করে দেশ এবং জাতির কল্যাণে তাদেরকে নিয়োজিত করতে পারবো। পরে কথা হবে, সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।